অর্ঘ্য ভাই ঈদ বোনাস দিন। ঈদের নামাজ পড়ে এসে সবে পাঞ্জাবি খুলল অর্ব। গায়ে সাদা সেন্টু গেঞ্জি, পাঞ্জাবিটা রেখে রায়াতের কথা শুনে পিছনে ফিরে তাকালো অর্ব। ঈদের নতুন ড্রেস পরে সেজে গুছে পাংখু মেরে দাঁড়িয়ে রায়াত। অর্ব রায়াতের আপাদমস্তক দেখল সরু দৃষ্টিতে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অর্ব বলল, কী রে, এত সেজেছিস যে? তোকে দেখতে একদম কোরবানির গরুর মতো লাগছে। কথাটা বলেই পিছনে ফিরে লুঙ্গিটা নিয়ে পড়ার জন্য উদ্যত হলো। অর্ঘ্যের কথা রাত কিছুটা রেগে গিয়ে বলল, আমার সাজ আপনাকে দেখতে হবে না, আগে সালামি দেন। অর্ঘ্য আবার রায়াতের দিকে ঘুরে বলে, সালামি দিব যে? সালাম করছিস? রায়াত মুখে সালাম দেয়। অর্ঘ্য বাঁকা হেসে বলে, পা হাত দিয়ে সালাম কর বলেই হল। পায়ে হাত দিয়ে সালামের কোনো নিয়ম নেই। তাহলে তোকে সালামি দিব না, যা ফুট। রাতে ফুসতে ফুসতে রায়াত অর্ভকে ঘরে থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে যায়। আঞ্জুমানা আর রমেনা বেগম রান্নার কাজে ব্যস্ত। রায়াত ফুপিকে বলে, জোর করে আমাকে তোমার ছেলের ঘরে ঢুকিয়ে দিলে সালামি আনতে। তোমার ছেলে সালামি তো দিলই না, উল্টো তাড়িয়ে দিল। কঞ্জুসের বাচ্চা কঞ্জুস। কে কঞ্জুস? ভরা গলায় পেছন থেকে অর্ঘ্য বলে উঠল। তিনজনই অর্ঘ্যকে গলা পেয়ে পিছনে ঘুরে, আপনি? বলে রায়াত অর্ঘ্যকে মুখ ভেঙচি দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। অর্ঘ্য রায়াতের হাত ধরে রায়াত ঘাড় ঘুরিয়ে অর্ঘ্যকে দিকে তাকায়। অর্ঘ্য এক ঝাটকায় টানে রায়াতকে সামনে দাঁড় করায়। এরপর রায়াতের হাতটা উঁচু করে ধরে পকেট থেকে টাকা বের করে এক হাতে তালুরে দিয়ে বলে, আমার প্রথম মাসের স্যালারি সবটা তোর ঈদ বোনাস। অবাক হয়ে রায়াত অর্ঘ্যের দিকে তাকায়। আঞ্জুমানা আর রমেনা বেগম অবাক হয়, তবে কিছুটা আঞ্জুমানা আর খুশি হয়। রায়াত টাকাগুলোর মধ্যে থেকে একটা 1000 টাকার নোট বের করে নিয়ে বলে, জাস্ট এইটা হলেই চলবে, এতটা প্রয়োজন নেই। পাশে থেকে আঞ্জুমানা আরা বলে, রায়াত এই সুযোগ আর কখনো পাবি না, দিচ্ছে যখন নিয়ে নে। না, ওনার প্রথম স্যালারি। কেন নিব আমি? কারণ আমি তোকে দিয়েছি তাই নিবি, কিন্তু আপনার প্রথম স্যালারি এটা, আর সেই জন্য এটাই খুব স্পেশাল, তাই তো তোকে ঈদ বোনাস দিলাম। অর্ঘ্য আর একটা শপিং ব্যাগ রায়াতের দিকে এগিয়ে দিয়ে দেয়। এটা তোর ঈদের গিফট। কি এটা? ড্রেস। আঞ্জুমানা আরা এগিয়ে এসে রায়াতের কাঁধে হাত রেখে বলে, মনে আছে তো রায়াত, ছোটবেলা তুই বলতিস, অর্ঘ্য ভাই তুমি চাকরি করলে আমাকে ঈদ বোনাস দেবে, ঈদের ড্রেস কিনে দেবে। আজ তো সেই আবদার পূরণ করেছে আমার ছেলে। ছোটবেলায় এসব বলতাম বুঝি? রায়াত ওর ফুপির দিকে তাকায়। রমেনা বেগম তখন বলে, বলতিসই তো, কত ঈদ যে তোকে কাঁধে করে নিয়ে সারা পাড়া ঘুরেছে, অর্ঘ্য চোখ কিনে দিয়েছে। তুই ওর কাঁধে বসে তুই ওর চুলগুলো টেনে ছিঁড়ে একদম দিতিস। রায়াত লজ্জা পেয়ে মাথা নিচু করে। অর্ঘ্য স্মিত হেসে বলে, সেই যে একবার তোমাদের না বলে ওকে কাঁধে বসিয়ে ঈদগাহ মাঠে নিয়ে গিয়েছিলাম, তোমরা খুঁজে খুঁজে হয়রান। ফিরে আসার পর মা আমাকে পিটুনি দিয়েছিল। আঞ্জুমানা আরা রায়াতকে বলে অর্ঘ্যকে দেওয়া ড্রেসটা পরে আসতে। অর্ঘ্য চলে যায়, বলে, এখন চলমান, মামা আমার জন্য অপেক্ষা করছে। বাড়ির সামনে কোমরে গামছা বেঁধে স্যান্টু গেঞ্জি পরে বসে বসে চাপড় দিচ্ছে, মাংস কাটছে অর্ঘ্য। সাথে আছে সাদেকুর রহমান। রায়াত পা টিপে টিপে গিয়ে অর্ঘ্যকে পাশে গিয়ে বসে বলে, পুলিশ আজ পুলিশ হয়ে কসাইগিরি করছে, গরু কাটতে গিয়ে সে নিজেই গরু হয়েছে। চাপড় দিলে অর্ঘ্য বলে, তবে রে। রায়াত উঠে ভোঁ দৌড় দেয়। এই পর্ব অন্য কোনো পর্বের সাথে মিল খুঁজবেন না, এটা জাস্ট এমনি আজ লিখলাম। শোনো, তোমরা আমাকে ওনাকে হাজব্যান্ড মানতে একদম বলবে না। ওনাকে আমি ফুফাতো ভাই হিসেবেই মানব। সে কোনো ছোটোবেলায় বিয়ে হয়েছে, যা আমি ভুলে গেছি। সেই বয়সে হাজব্যান্ড কাকে বল বুঝতাম না। সো এখন এসব আমি মানতে পারবো না। প্লিজ তোমরা এসব ভুলে যাও, ওনাকে ফুপুর ছেলে হিসেবে মেনে নাও, জামাই না। কথাটা বলেই হন হন করে চলে গেল রায়াত। দূর থেকে অর্ঘ্য সবই শুনল, তবে তার মুখে কোনো হেলদোল নেই। ও আঞ্জুমানা, কি বলে এই মেয়েটা? বিয়ে তো বিয়েই। এখন যখন তোর ছেলে মানে দুলাভাই ফিরে আসছে, এখন কিসের সমস্যা বল?
কত শখ করে ওর দাদা ওকে বিয়ে দিয়েছিল। আনোয়ারা বেগম মেয়ে আঞ্জুমানাকে এই কথা বলল। রাতের দিকে আনোয়ারা বেগম নাতনি রায়াতকে নিজের রুমে ডেকে বোঝাচ্ছিল যেন সেজে গুজে থাকে, অর্বকে জেনে সেবা যত্ন করে তবে ও অর্বকে মনে পাবে। এই কথা শুনে যেতে গিয়ে রায়াত ওর কথাগুলো বলে উঠে যায়। তখনই রুমে আঞ্জুমানা ঢুকছিল। সে নিজেও রায়াতের এই কথা শুনছে। আঞ্জুমানাও দেখে আনোয়ারা এই কথাটা বলে। একে রায়াতের বাবা সাদেকুর রহমান ও মা রমেনা বেগমকে ডেকে পাঠায় আনোয়ারা বেগম। তারা রুমে আসলে আনোয়ারা বেগম সাদেকুর রহমানকে বলে, শোনো, দাদুভাই যখন ফিরেই আসছে তখন তুমি দাদুভাইকে বলো আমাদের রায়াতকে মেনে নিতে। সাদেকুর রহমান কাট গলায় বলে দেয়, দেখো মা, আমার মেয়ে এখন বড় হয়েছে, সে যেটা চাইবে সেটাই হবে। এসবের জন্য আমি না রায়াতকে জোর করব না অর্বকে। এ নিজে অনেক বড় একটা সিনক্রেট হয়েছিল 9 বছর আগে। আমি চাই না আর হোক। ওরা দুজন যদি চায় ওরা এক হবে তাহলে হবে, তা না হলে ওরা আলাদা কাউকে যদি পছন্দ করে বিয়ে করতে চায় তবে তাই হবে। সেই ছোটোবেলায় একটা ইনসিডেন্টের জন্য আমি ওদের জীবনটা নষ্ট করব না। এসব নিয়ে বাড়ির কেউ একটা কথাও বলবে না, সবাইকে বলে গেলাম বলে সাদেকুর রহমান মায়ের রুম থেকে উঠে যায়। ঘর থেকে বেরিয়ে যেতে অর্বকে দেখতে পায়। ওর কাঁধে হাত রেখে বলে, কি ভাগ্নে, কোন অসুবিধা হচ্ছে না তো? জি না মামা, রাত হয়ে গেছে, শুয়ে পড়ো গিয়ে, আম্মুর সাথে কথা ছিল আর কি তাই। যাও, রুমের ভিতরে আছে। সাদেকুর রহমান চলে যায় সোজা নিজের মেয়ের রুমে। টেবিলে বই খুলে বসেছিল রায়াত। পিছন থেকে গিয়ে মেয়ের মাথায় হাত রেখে বলে, মামনি তুমি একদম প্যারা নিও না, তুমি যেভাবে চাও তাই হবে। রায়াত বাবার দিকে তাকিয়ে বলে, কোন বিষয় আপু? সাদেকুর রহমান বিছানার পর বসে বলে, এই যে অর্ব আসছে, তুমি হয়তো দ্বিধাদ্বন্দ্বে আছো, কোনটা করা উচিত না উচিত ভাবছ। আমি বলবো, এত বছর যখন সব মুছে গেছে তখন তুমি তোমার মতোই চলো। আমি কখনোই তোমার জোর করে কিছু চাপিয়ে দিব না। দেখো আপু, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি আগেও যেমন ওনাকে ফুপির ছেলে হিসেবে মেনেছি এখনও তাই করব। দাদু মারা যাওয়ার সময় কি হয়েছে না হয়েছে এত বছরে আমি সব ভুলে গিয়েছি, অথচ ওই বুড়োটা দাদিকে সবসময় পিছনে লেগে আছে জামাই করে। সাদেকুর রহমান হেসে দিয়ে বলে, জানোই তো আগেরকার মানুষ। তবে দেখো, আমরা বা তোমার ফুপি কিন্তু এসব নিয়ে কখনো কোনো কথা বলি না, নিশ্চিন্তে থেকো। জি আব্বু। সকালে নাস্তা খাওয়ার জন্য রায়াত ডাইনিংয়ে আসে। একটু পর অর্ব আসে। ইউনিফর্ম পরে একেবারে রেডি হয়ে এসেছে অর্ব। রায়াতও ভার্সিটিতে যাবে তাই একেবারে রেডি হয়ে ব্যাগ নিয়ে এসেছে। আঞ্জুমানা আর ছেলের পাশে দাঁড়িয়ে দেখে শুনে খেতে দিচ্ছে অর্বকে। তা দেখে রায়াতের জ্বলন হচ্ছে। এতদিন রায়াতের পাশে দাঁড়িয়ে মাছ বেছে দিয়ে পরম যত্ন করে খাওয়াতো, আর আজ ছেলে এসে বলে তাকে পাত্তা দিচ্ছে না। রেগে রায়াত বলে উঠে, রুবি, তুমি কিন্তু আজ পাল্টি খেলে। আঞ্জুমানারা ভুরু কুঁচকে বলে, আমি তো এখনো কিছু খাইনি রে, তোদের খাওয়া হলে তবে তোর মায়ের সাথে খাবো। আমি কি সেই খাওয়ার কথা বলছি? তাহলে ধুর, তুমি বুঝোই না, যাও, তোমার সাথে কথা নেই। এমন সময় অর্ব বলে, পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? আঞ্জুমানা আর নাক দিয়ে বেশ একবার টান টেনে টেনে সুখে বলে, কই না তো, চোখের সামনে কেউ জ্বলছে, তুমি দেখছো না? কই না তো। উফ মা, তুমিও না। ওর রায়াতের দিকে হাত বাড়িয়ে দেখিয়ে দিয়ে বলে, ওই যে ওর মনের ভিতরে জ্বলন হচ্ছে, দেখছো না? সেই পোড়া গন্ধই তো বের হচ্ছে। ছোটবেলা থেকে আমার মায়ের হাতের খাবার দেখতে পারে না হিংসুটে। আঞ্জুমানার এবার বুঝতে পারে ছেলে কি বলছে। রায়াত রাগে ফোঁস করে শ্বাস ফেলছে। আঞ্জুমানারা ওর দিকে এগিয়ে এসে বলে, আমার রায়াত মা এত রেগে যাচ্ছে কেন? ফুপি, তুমি কিন্তু এতদিন আমাকে খাইয়ে দিয়েছ, আর এখন তোমার ছেলে এসেছে বলে আমাকে ভুলে গেছো। আর কি বলবো আমি হিংসুটে? তোমার ছেলে যে একটা স্বার্থপর, এসেই তোমাকে কেড়ে নিয়েছে আমার থেকে। এই, তুই কি বললি? আমি স্বার্থপর? তুই হিংসুটে, তাই তোর হিংসে হচ্ছে। আঞ্জুমানারা দুজনকে থামিয়ে দিয়ে বলে, চুপ করবি তোরা?
সেই ছোটোবেলার মতো দুজন ঝগড়া শুরু করে দিয়েছিস। আচ্ছা বাবা, আমি দুজনকে খাইয়ে দেব। খাবো না আমি, বলে রায় টেবিল থেকে উঠে গেলে অর্ব বলে ওঠে, ভার্সিটিতে যাবি তো, চল তোকে পৌঁছে দিই। রায় পিছনে ঘুরে বলে, লাগবে না, এখনো ভেবে দেখ, ওই ছেলেগুলোকে কিন্তু কাল থানা থেকে ছেড়ে দিয়েছে। তো কি আমি কি ভয় পাই নাকি ওদের? আঞ্জুমান আরা তখন বলে ওঠে, কোন ছেলে রে? আর তোদের কি আগেও দেখা হয়েছে? ও তখন সব খুলে বলে মাকে। তা শুনে আঞ্জুমান আরা বলে, না না, তোর একা যাওয়া লাগবে না রায়াত, তুই বরং অর্বকে সাথে যা, আর এখন সোজা চেয়ারে বস, খাইয়ে দিই। বললাম না আমি খাবো না, তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো, আমাকে তো ভুলেই গেছো। এমন সময় রমেনা বেগম এসে রায়াতের কান ধরে বলল, ফুপুর সাথে কীভাবে কথা বলা হচ্ছে, যা খেতে বস। শুধু না খেয়ে থাকা পেয়েছে, দিন দিন শুটকি মাছ হচ্ছে, সেই খেয়াল আছে? আম্মু ছাড়ও লাগছে। অর্ব তখন বলে, জিও মামুনি জিও, ঠিক ছোটোবেলার মতোই দেখছি, এখনও ওকে টাইট দাও। রায়াত রাগি চোখে অর্বকের দিকে তাকে সোজা গিয়ে চেয়ারে বসে। অর্বর গাড়ি থেকে নিজের ডিপার্টমেন্টের সামনে নামলো রায়াত, নেমে হাঁটা শুরু করলো। অর্বকে একটা ধন্যবাদও দিল না। পেছন থেকে অর্বকে ওকে ডেকে বলে, ওই দাঁড়া। পেছনে ফিরে রায়াত বলে, কি কোনো ম্যানার্সই জানিস না? থানার উল্টো দিকে এসে তোকে নামিয়ে দিয়ে গেলাম, ধন্যবাদটুকু দিলি না। রায়াত এগিয়ে এসে বলে, আমি কি বলেছি আমাকে পৌঁছে দিতে? আপনি নিজেকে আমার ড্রাইভার ভেবে আমাকে নামিয়ে দিয়ে গেলেন, এতে ধন্যবাদ দেওয়ার কী আছে? কি বললি তুই? আমি তো ড্রাইভার? জি, সেটাই বললাম। আর জীবন যদি তোকে ভার্সিটিতে এনেছি, তো আমার নাম অর্ব না। ওরে তাদের আমার সমুদ্র সাগর নদী বয়ে গেল রে বজ্জাত। কথাটা বলি অর্ব গাড়ি ঘোরালো। রায় ওখানে দাঁড়িয়ে থেকে গাড়ি ঘুরিয়ে অর্বকে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অর্ব সাইড মিররে তা দেখে সামনের দিকে মন দিল। রাত পিছনে ঘুরে ডিপার্টমেন্টে ঘুরতে দোতলা সিঁড়ি হয়ে ওর বন্ধুবান্ধবীরা নেমে এসে ওকে ঘিরে ধরে বলল, কী রে, কাল নাটক করে আজ তুই ওই হ্যান্ডসাম পুলিশকে পটিয়ে নিয়েছিস? তুই আমাদের বান্ধবী নাকি শত্রু? ওই শয়তান লোকটাকে পটাতে আমার বয়ে গেছে, ভাল লাগছে না, সব ক্লাসে যাব। রাত হাঁটা ধরল। বান্ধবীগুলো সব ওকে চেপে ধরে বলে, কোথায় পালাচ্ছিস চান্দু? আগে বল, ওই হ্যান্ডসাম পুলিশ কি যেন নাম বলছিল কাল? রাত ফট করে বলে ফেলে অর্ব। বান্ধবীগুলো একে উপরের দিকে তাকিয়ে বলে, নামও মনে আছে? এবার বল, অর্ব হ্যান্ডসাম তোকে নামিয়ে দিয়ে গেল কেন? দেখ মাইশা, নুরি, জেরা করা বন্ধ কর আর ক্লাসে চল। না না, আগে বল। উফ, উনি আমার ফুফাতো ভাই, না মানে আঞ্জু ফুপির ছেলে। কি রিয়েলি? ও রায়াত, আমার সেটিং করে দে না। ছি, তোদের রুচি কির অভাব, এমন একটা বাজে লোককে পছন্দ। দেখতে সুন্দর হলে কি সুন্দর হয় মানুষ? একদম বাজে ছেলে, বুঝলি? চল। কি তুই মিথ্যে বলছিস? তুই নিজে মনে হয় ক্র্যাশ খেয়েছিস তাই। শোন, আমার না তোদের মতো এত বাজে রুচি। রায়াত নামটা শুনে তিন বান্ধবী শান্ত হয়ে গেল। নুরি মায়েশাকে টোকা দিয়ে বলে, সে এসে গেছে। রায়ের চোখ গরম করে ওদের দিকে তাকায়। মায়েশা তখন বলে, যান, আপনার সে এসে গেছে, এখন থেকে বেচারি অপেক্ষা করছে। তো চুপ কর, মারবো একটা। রাত বলে পিছনে ফিরে তাকায়, দেখে সায়ান হাসি মুখে দাঁড়িয়ে আছে। রায়াতের মুখে হাসি ফুটে ওঠে। সায়ান এগিয়ে এসে বলে, সে কখন থেকে তোমার অপেক্ষা করছি, এখন আসার সময় হলো। আসছি তো একটু আগে, এই যে এদের সাথে কথা বলছিলাম। মায়েশা বলে ওঠে, শায়ান ভাই, আমরা কিন্তু ওকে আটকে রাখিনি, তবে তাই বলে ভাইবেন না যেতে দেব। আপনার কথা বলেন, আমরা কিন্তু ক্লাসে অপেক্ষা করব, একদম ওকে নিয়ে উদা হয়ে যাবেন না। আরে তোমাদের যেতে হবে না, চলো সবাই ক্যান্টিনে যায়, চা খেয়ে একটু আড্ডা দেওয়া যাক। নুরি তখন বলে ওঠে, কাবাডের হাড্ডি, ভাববেন না তো। না, চলো। হাসি মুখে সবাই সায়নের সাথে ক্যান্টিনে চলে যায়। এদিকে রায়াতকে নামিয়ে দিয়ে সোজা চলে যায় ছোটবেলার বন্ধু রিশাদের বাড়িতে। 9 বছর আগে যখন অর্ব এখানে থাকতো, তখন রিশাদ তার বেস্ট ফ্রেন্ড ছিল। গাড়ি থেকে নেমে চারদিক তাকিয়ে দেখে
কত কিছু পাল্টে গেছে। টিনের বাড়িতে আজ পাকা দালান উঠেছে। বাড়ির সামনে ফুটবলের মাঠের মতো সেই উঠান আর নেই। নেই ধানের খড়ের গাদা, গোয়াল ভরা গরু। বাড়ির মধ্যে যাওয়ার আগে এদিক ওদিক তাকে সব দেখতে ছিল অর্ব। কতটা চেঞ্জ হয়ে গেছে। ভাবে তার বন্ধুরাও কি তবে চেঞ্জ হয়ে গেছে? এত বছর পর তাকে কি চিনবে, নাকি এত বছর পর তার সাথে যোগাযোগ করেনি বলে তাকে ভুলে গেছে? হঠাৎই পিছন থেকে কেউ বলে উঠল, সকাল সকাল আমাদের বাড়িতে ভুলি। পিছনে ফিরে তাকায় অর্ব। একটা বৃদ্ধা লোক তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। অর্ব ভালো করে চেয়ে দেখে সে আর কেউ না, উনি রিশাদের বাবা। অর্ব গিয়ে গম্ভীর গলায় বলে, আপনার ছেলে রিশাদ আছে? ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ওকে ধরতে এসেছি আমি। ডেকে দিন। কেন? আমার ছেলে কি করেছে? ভয় পেয়ে? বৃদ্ধা লোকটি বলে। অদ্ভুতভাবে না, বৃদ্ধা বয়সে থাকে আর ভয় দেখাবে না, তাই বলে। চাচা আমাকে চিনছেন? আমি অর্ঘ, রিশাদের বন্ধু। বৃদ্ধ লোকটি চশমাটা ঠিক করে ভালো করে তাকে দেখে বলে, ইরফান শিকদারের নাতি? সেই ছোট্টটি অর্ব। অর্ব চোখ জল জল করে উঠে বলে, হ্যাঁ চাচা। রিশাদ আছে? কোথায় ও চাচা? দাঁড়াও দাঁড়াও, ডেকে দিচ্ছি। বৃদ্ধ লোকটি রিশাদকে ডেকে দেয়। রিশাদ এসে অর্বকে সামনে দাঁড়াতে কিছু বোঝা অর্ব গিয়ে বলে, মিস্টার রিশাদ, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এক্ষুনি আমার সাথে থানায় যেতে হবে। রিশাদ জেনে তো হতভম্ব হয়ে যায়। সে কী করেছে যে পুলিশ তাকে ধরবে? রিশাদ ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অর্ব বুঝতে পারে তাকে হয়তো রিশাদ চিনতে পারেনি, তাই বলে ওঠে, চলুন আমার সাথে থানা। কেন যাব? আমি কি করেছি? বন্ধু হয়ে বন্ধুকে চিনতে পারিনি তাই। ভুরু কুচকে রিশাদ বলে, বন্ধু? অর্ব একগাল হেসে বলে, কী রে পাগল, এখনো চিনে উঠতে পারিসনি? আমি অর্ব, তোর বেস্ট ফ্রেন্ড অর্ব। ভুলে গেছিস আমাকে? রিশাদের চোখে মুখে খুশিতে চকচক করে উঠে বলে অর্ব। অর্ব রিশাদকে জড়িয়ে ধরে। রিশাদও ঝাপটে ধরে বলে, আমার জানে জিগারের দোস্ত তুই, তোকে কি ভোলা যায়? অর্বকে গাড়িতে করে দুজনই যাচ্ছে। হঠাৎ রিশাদি বলে ওঠে, এত বছর পর কেন আবার ফিরে এলো এই শহরে? অর্ব বলে, এই পোস্টিং এখানে হয়েছে তাই। কিন্তু রিশাদ উল্টো চেপে ধরে বলে, শুধুই কি পোস্টিংয়ের জন্য ছেড়ে চলে যাওয়া শহরে এসেছি? অর্ব একটা তপ্তশ্বাস ফেলে বলে, অন্যায় ভুল হলো শুধরে নিতে এসেছি। যাওয়ার আগে তো তোকে সব বলে গিয়েছিলাম এই শহর ছাড়ার পিছনে আমার আসল কারণ। তা তো আমি কিছুটা জানি, তবে কি চাইলে সব ঠিক করা যায় বল? তোর শোকে তোর নানা মারা গেল, জানি তাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু কিছুটা তো। আর কিছু বলল না অর্ব। বন্ধুকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে নিজে থানায় চলে গেল। রাত 9টা। ঝিঝি পোকার ডাক, সাথে বাগান থেকে ভেসে আসছে সুগন্ধি হাসনাহানা ফুলের সুবাস। ডিউটি থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে অর্ব বাড়ির সবাইকে খুঁজতে থাকে। কাউকে না পেয়ে শেষে রায়াতের রুমে যায়। রায়াত বিছানার ওপর হয়ে শুয়ে মনের সুর চাপছিল। অর্বর রুমের দরজায় দাঁড়িয়ে বলেন, বাড়ির সবাই কোথায় গেছে? শিউলি ফুপি নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, তাই সবাই দেখতে গেছে। না ঘুরে একইভাবে শুয়ে রায়াত জবাব দিল, কখন ফিরবে জানি না, উঠে কে খাবার খাবো আমি? আমি কি খাবারের উপর শুয়ে আছি যে উঠতে হবে? এবারও ফোন টিপতে টিপতে কোনো হেলদোল ছাড়া জবাব দিল। রায়াত অর্বর কিছুটা রেগে বলে, দেখে সারাদিন অফিস করে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে আমার, খেতে দে। রায়াত আবারও একইভাবে শুয়ে বলল, আশ্চর্য, খাবার কি আমি ধরে রেখেছি? খেলেই তো পারে। দাঁত কিরমির করে রেগে অর্ব রুমের ভিতরে এসে ধপ করে রায়াতের ফোনটা কেড়ে নিয়ে বলে, এত কিসের ফোন দেখা? হ্যাঁ, আমি কিছু বলছি তোর কানে যায় না? রাত উঠে বসে বলে, সব কথার উত্তর আমি দিয়েছি, কথা কানে না গেলে উত্তর দিলাম কি করে? আর আপনি এভাবে ফোন কেড়ে নিলেন কেন আমার? দিন ফোন দিন, গুরুত্বপূর্ণ কাজ করছি আমি ফোন। কথাটা বলে ফোনটা অর্বকে হাতে রেখে নেওয়ার জন্য হাত বাড়ায় রায়াত। অর্ব হাত সরিয়ে দিয়ে বলে, দেখি কি গুরুত্বপূর্ণ কাজ করছিলি? বলে অর্ব। ফোনটা লক খোলা ছিল তাই ফোন স্ক্রল করে করে দেখতে থাকে। এই খবরদার আমার ফোন ঘাঁটবেন না, জানেন কারো পার্সোনাল জিনিস হাত দিতে নেই। অর্ব রায়াতের মুখের দিকে না তাকিয়ে বলে, আমি তোর বুকে হাত দেইনি যে পার্সোনাল জিনিসে হাত দিয়েছি বলছিস? রাত কিছু বলতে যাবে তার আগে অর্ব বলে ওঠে, তবে এই তোর গুরুত্বপূর্ণ কাজ চলছিল ফোনে? কথাটা বলে ফোনটা রায়াতের মুখের সামনে ধরে রায়াত
দেখলো অর্ব তার হোয়াটসঅ্যাপ ঢুকছে। রায়াত ছো মেরে ফোনটা নিয়ে বলে, আমি আমার ফ্রেন্ড গ্রুপসে সাথে চ্যাট করছিলাম। এটা থেকে গুরুত্বপূর্ণ কাজ আমার কোনটাও নেই। এমন সময় রায়াতের ফোনে কল আসে। রমনা বেগম কল দিয়েছে। কল রিসিভ করতে রমনা বেগম জিজ্ঞেস করে অর্ব বাসা ফিরেছে কিনা। রায়াত হ্যাঁ বলে। তখন তিনি বলে অর্বকে খাবার গরম করে খেতে দিতে। রায়াত মেজাজ খারাপ হয়ে গেল। ওপাশ থেকে ফোন কেটে দিয়ে অর্ব বলে, মামিকে বলেছে নিশ্চয়? আমাকে আবার দ্বিতীয়বার বলে মনে করিয়ে দেওয়া লাগবে না। এই শোনেন, আম্মু বলেছে বলে আপনাকে আমার খাবার গরম করে খেতে দিতে হবে? কক্ষণই না, নিজে গিয়ে গরম করে খেয়ে নি। তুই যাবি না? না, শিওর যাবি না? বললাম তো না। কথাটা বলে রায়াত আবার উপরে হয়ে শুয়ে যাবে এমন অর্ঘ্য উপরে হয়ে শুতে যাওয়া রায়াতের বুকের নিচে ও পেটের নিচ বরাবর হাত ঢুকিয়ে দিয়ে ঘুরিয়ে নিয়ে পাঁচ কোলে করে কোলে তুলে নেয়। কারেন্টের শক খাওয়ার মতো শক খেয়ে রায়াত বলে,